হ্যালো এইচএসসি, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের পড়াশোনা? আশা করি ভালো। আশা করি সকলের প্রিপারেশনও ভালো চলছে। তো আজকে বেসিক্যালি আমরা প্যারাগ্রাফ শিখতে যাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। আর এখন থেকে তোমরা টানা 6 দিন পর পর 6টা প্যারাগ্রাফ পাবা, বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ। আমি নিজে ট্রান্সলেট করে পড়াই দিব। তো দেখো, গ্রামার, রিটেন সাইড এবং ফার্স্ট পেপারে টোটাল মিলায় আমাদের ইংলিশে মার্কস হচ্ছে 200। তো 200 মার্কসের মধ্যে 160 পাইলে হচ্ছে ইংলিশে প্লাস আসে। তো 200 মার্কসের মধ্যে 60 মার্কস হচ্ছে মাত্র গ্রামার, আর ফার্স্ট পেপারে 40 মার্কস রিটেনে, সেকেন্ড পেপারে 40 মার্কস রিটেনে। তো রিটেনে টোটাল 40 80 মার্কস, আর 200 মার্কসের মধ্যে গ্রামার আছে অনলি 60 মার্কস। তো তোমরা সারা বছর শুধু গ্রামার নিয়েই পড়ে থাকো, রিটেনে খুব কমই ফোকাস করো, রিটেন টপিকে খুব কমই সময় দাও। এই কাজটা অ্যাকচুয়ালি ঠিক না। গ্রামারে 200 মার্কসের মধ্যে মার্ক কত? 60 অনলি। রিটেন পার্টে কত? ফার্স্ট পেপারে 40, সেকেন্ড পেপারে 40, টোটাল 80। সো 200 মার্কসের মধ্যে অনলি 60 মার্কস হচ্ছে গ্রামারে, বাট অন্যদিকে 80 মার্কস হচ্ছে রিটেনে। কিন্তু তোমরা সেই রিটেনে ফোকাস না করে সারা বছর অল টাইম শুধু ভাবো গ্রামার 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 পাই না, গ্রামার পাই না। বাট এই টেন্ডেন্সিটা ঠিক না। একটা টপার যে ইংলিশে প্লাস পায় এবং টোটালি জিপিএ 5 বা গোল্ডেন আসে, তাকে জিজ্ঞেস করো সে কতটা টাইম দেয়। গ্রামারও যতটা ইম্পর্টেন্ট, রিটেন সাইডটাও, প্যারাগ্রাফ কম্পোজিশন, ইমেইল, লেটার, অ্যাপ্লিকেশন, প্রত্যেকটা জিনিস ঠিক ততটাই ইম্পর্টেন্ট। তো এই জন্য এই কথাটা চিন্তা করি তোমাদের জন্য প্যারাগ্রাফ কম্পোজিশন সবকিছু বাংলায় অনুবাদ করে আমি পড়াই দিব এখন থেকে। তো আজকে থেকে শুরু হচ্ছে, আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ পড়াই দিব, আর এটা আমার টপ 10 সাজেশনের অন্তর্ভুক্ত। আর এই যে প্যারাগ্রাফটা, এটা আমি পড়াবো আমার যে পাভেলস টপ 10 রিটেনের সাজেশন বইটা, এটা থেকে। তো তোমাদের যাদের কাছে বইটা নাই, তোমরা এখনই অর্ডার করে ফেলতে পারো। সবগুলা প্যারাগ্রাফ কম্পোজিশন একসাথে, তোমরা প্যারাগ্রাফ কম্পোজিশন, ইমেইল, লেটার, অ্যাপ্লিকেশন সবকিছু একদম বাংলা অনুবাদ সহ, রিপোর্ট সবকিছু বাংলা অনুবাদ, উচ্চারণ সহ এই বইয়ের মধ্যে পেয়ে যাবে। থিম, প্রত্যেকটা কবিতার থিম বাংলা অনুবাদ, থিমের আবার বাংলা অনুবাদ, প্রত্যেকটা জিনিস। কবিতা দেওয়া, কবিতার বাংলা অনুবাদ, এরপরে উত্তরটা লেখা, থিমের আবার বাংলা অনুবাদও দেওয়া আছে। তো তোমাদের যাদের কাছে টপ 10 বইটা নাই, তোমরা এখনই অর্ডার করে ফেলো। আর আমার টোটাল 3টা বই তোমরা জানো, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার গ্রামারেরটা, আর হচ্ছে টপ 10, এই 3টা একাডেমিক স্টুডেন্টদের জন্য। তো তোমরা যারা এই 3টা বই এখনো অর্ডার করো নাই, আজকে অর্ডার করে ফেলো। 3টা বই তোমার 200 মার্কসের জন্য পারফেক্ট প্রিপারেশনের বাইরে, তোমাকে কিচ্ছু পড়তে হবে না, জাস্ট পাক্কা এই 3টা বই এনাফ। তো তোমাদের কাছে যদি না থেকে থাকে, এখনই অর্ডার করে ফেলো। আর আমি যে কথাটা বলছি, রিটেনে মাস্ট ফোকাস করতে হবে, মাস্ট। আর রিটেন সাইডেও এক্সাক্ট ওইভাবে ফোকাস করতে হবে যেভাবে তুমি গ্রামারে ফোকাস করো। গ্রামারে অনলি 60 মার্কস, কিন্তু রিটেনে 80 মার্কস, 80 মার্কস। সো সব সময় রিটেনে ওইভাবেই টাইম দিবা যেভাবে গ্রামারে দাও। গ্রামারকে যতটা গুরুত্বের সাথে নাও, রিটেনকেও ওইভাবে গুরুত্বের সাথে নিবা। তো আর কোনো কথা না, চলো আমরা আজকে আমাদের প্যারাগ্রাফটা এখন শুরু করি। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর নেক্সট তুমি কোন প্যারাগ্রাফের ক্লাস চাও সেটা কমেন্ট করে জানিও। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো গাইস, ইংলিশ ফার্স্ট পেপারে প্যারাগ্রাফ পরীক্ষা আসে 7 দাগে, লিখতে হয় 2 শর্টসে। তো 2 শর্টস বলতে প্লাস মাইনাস 2 পৃষ্ঠা, অর্থাৎ 2 পৃষ্ঠা একটু কম হতে পারে, 2 পৃষ্ঠা একটু বেশি হতে পারে। আর প্যারাগ্রাফটা আসে 7 দাগে, 6 দাগে রিয়ারেঞ্জ থাকে। তারপরে দেখো, 4 দাগে থাকে ক্লোজেস্ট উইথ ক্লোজ, 5 দাগে থাকে ক্লোজেস্ট উইদাউট ক্লোজ, 6 দাগে থাকে রিয়ারেঞ্জ, আর 7 দাগে থাকে কি প্যারাগ্রাফ। লিখতে হয় কত হচ্ছে? 200 হচ্ছে, 2 পৃষ্ঠার কম বেশি হয়। মার্কস হচ্ছে 10। এতে কত মার্কস? প্যারাগ্রাফে মার্কস 10। তো প্যারাগ্রাফে 9 আউট অফ 10 পাওয়ার জন্য বানান নির্ভুল এবং হাতের লেখা অবশ্যই সুন্দর হইতে হবে। দেখো, তুমি যদি 10-এর মধ্যে 9 পাইতে চাও, হাতের লেখা অবশ্যই কি হইতে হবে? সুন্দর হইতে হবে। আর বানান হতে হবে কি? নির্ভুল, কমপ্লিটলি নির্ভুল হতে হবে। আর এটা 200 ওয়ার্ডস, এটা মাথায় রাখবা। ফার্স্ট পেপারের যে প্যারাগ্রাফটা, সেটা হয় 200 ওয়ার্ডসে। ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো দক্ষতা না থাকলে, অর্থাৎ তুমি যদি বানায় লিখতে না পারো আগে থেকে, তাহলে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো আয়ত্ত করে রাখা তোমার জন্য নিরাপদ। দেখো, আমাদের যা করার দরকার আমরা তাই করতে রাজি, কিন্তু পরীক্ষাতে মার্কস যেন না কমে। তো ফ্রি হ্যান্ড রাইটিং এ যদি তোমার দক্ষতা ভালো না থাকে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? আগে থেকে ইম্পর্টেন্ট যে প্যারাগ্রাফগুলো তোমাকে আয়ত্ত করে রাখতে হবে। সেক্ষেত্রে তুমি আমার টপ 10 রিটেন বইটা নিতে পারো। টপ 10 রিটেন বইতে টপ 10 সাজেশন দেওয়া আছে এবং প্রত্যেকটার উচ্চারণ বাংলা অনুবাদ সহ দেওয়া আছে। তো তোমার পড়তে কোনো অসুবিধা হবে না, তুমি নিশ্চিন্তে পড়তে পারো এবং সেরকম প্রিপারেশন নিতে পারো। প্রত্যেকটা প্যারাগ্রাফ কম্পোজিশন, ইমেইল, অ্যাপ্লিকেশন, লেটার, থিম, লেটার মিন্স ফর্মাল লেটার, অ্যাপ্লিকেশন যেটা, রিপোর্ট, সবকিছু একদম বাংলা অনুবাদ বেস্ট ওয়েতে দেওয়া আছে, উচ্চারণ সহ। তো তুমি নিশ্চিন্তে নিরাপদে বাসায় বসে একা একাই পড়ে মুখস্থ করে নিতে পারবা, 100% ইজিয়েস্ট ওয়ে। তো যারা অর্ডার করো নাই, টপ 10 বইটা অর্ডার করে ফেলতে পারো। তো নিম্নের প্যারাগ্রাফগুলোই
তোমাকে তোমার কাঙ্ক্ষিত ফলাফল পেতে সাহায্য করবে। এটা হচ্ছে টপ 10 বই থেকে তো আমি পড়াচ্ছি, তো টপ 10 যে প্যারাগ্রাফ গুলো দেওয়া আছে সেটার কথা বলছি আর কি, যে নিম্নের প্যারাগ্রাফ গুলো এটার নিচে ছিল, তোমরা বই যাদের কাছে আছে তারা পেয়ে যাবা। তো চলো এখন আমরা সরাসরি প্যারাগ্রাফটিতে চলে যাই। তো দেখো, ফোক মিউজিক অর্থাৎ লোকসঙ্গীত। বাংলাদেশ ইজ নোন অ্যাজ এ ল্যান্ড অফ মিউজিক। বাংলাদেশ গানের ভূমি হিসেবে পরিচিত। নোন মানে কি? পরিচিত। অ্যাজ এ ল্যান্ড অফ মিউজিক, ল্যান্ড মানে ভূমি, অফ মিউজিক, তো বাংলাদেশ সঙ্গীতের ভূমি বা গানের ভূমি হিসেবে পরিচিত। দ্য ফোক মিউজিক অফ বাংলাদেশ, বাংলাদেশের লোকসঙ্গীত ইন পার্টিকুলার, সুনির্দিষ্টভাবে, ইজ ডিপলি কানেক্টেড। ডিপলি মানে গভীরভাবে, কানেক্টেড মানে সংযুক্ত, উইথ দ্য পিপুল অফ বেঙ্গল, বাংলার মানুষের সাথে। ফোক মিউজিক, লোকসঙ্গীত, মে বি ডেসক্রাইব, বর্ণনা করা যেতে পারে, অ্যাজ দ্যাট টাইপ অফ অ্যানসাইন্ট মিউজিক, ওই ধরনের প্রাচীন মিউজিক হিসেবে। অ্যানসাইন্ট মানে কি? প্রাচীন, মিউজিক মানে সঙ্গীত, তো ওই ধরনের প্রাচীন সঙ্গীত হিসেবে লোকসঙ্গীতকে ডেসক্রাইব, বর্ণনা করা যেতে পারে। হুইচ, যেটা, স্প্রিংস ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি, যেটা স্প্রিংস নিঃসৃত হয়, উদ্ভূত হয়, বেরিয়ে আসে, ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি, একটা কমিউনিটি বা একটা সম্প্রদায়ের হৃদয় থেকে। তো লোকসঙ্গীতকে ওই ধরনের একটা প্রাচীন সঙ্গীত হিসেবে বিবেচনা করা যায় যা একটা সম্প্রদায়ের হৃদয় থেকে বেরিয়ে আসে। বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন, আর এটা কিসের উপর ভিত্তি করে? অন দেয়ার ন্যাচারাল স্টাইল, তাদের প্রাকৃতিক স্টাইল অফ এক্সপ্রেশন, অভিব্যক্তির উপর, তাদের প্রাকৃতিক অভিব্যক্তির উপর ভিত্তি করে গানগুলা একটা সম্প্রদায়ের, মানে যে সম্প্রদায়ের কথাই বলো না কেন সেই সম্প্রদায়ের মানে ন্যাচারালি তারা যেভাবে চলাফেরা করে, তাদের ন্যাচারাল স্টাইল, তাদের ন্যাচারাল এক্সপ্রেশন, অভিব্যক্তি, তাদের ন্যাচারাল জীবনযাপনটা যেমন, সেই সেই কমিউনিটির সেই ন্যাচারাল ওই ব্যাপারটার মধ্যে থেকে ওই কমিউনিটির যে গানগুলা তাদের অন্তর থেকে নিঃসৃত হয়, সেই ধরনেরই এক প্রাচীন গানগুলোকে বলা হয় কি? সেই ধরনের প্রাচীন গানগুলোকেও বর্ণনা করা যেতে পারে কি বলে? লোকসঙ্গীত হিসেবে। যেমন ধরো যে গানগুলা, ওই যে একটা গান কিছুদিন আগে বেশ ভাইরাল হলো না গত বছর, যে সখী গো আমার মন ভালা না। তো এই যে সখী গো আমার মন ভালা না, আমরা কিন্তু সচরাচর এইভাবে কথা বলি না, বাট যারা এই গানটা লিখছে তাদের কমিউনিটিতে তারা কিন্তু এইভাবে কথা বলে, ভালা না। কি ধরনের মানে তাদের কথা বলার ধরন, ওই কমিউনিটি আলাদা। তো এই গানগুলো তাদের হার্ট থেকে যখন তারা বের হয়, তারা তাদের ন্যাচারাল স্টাইলেই গায়। যেমনটা বললাম যে সখী গো আমার মন ভালা না, এই টাইপের আর কি। বাউল ইজ দ্য মোস্ট কমনলি নোন ক্যাটাগরি অফ বাংলাদেশি ফক সং। তো বাংলাদেশি ফক সং এর মধ্যে মোস্ট কমনলি নোন, সবচেয়ে বেশি পরিচিত, মোস্ট কমনলি নোন, মোস্ট মানে সব থেকে, কমনলি নোন সুপরিচিত, তো সব থেকে বেশি সুপরিচিত বা পরিচিত ক্যাটাগরি অফ বাংলাদেশি ফক মিউজিক, বাংলাদেশি ফক মিউজিকের মধ্যে যেটা, সেটা হচ্ছে কি? বাউল। তো বাউলই বাংলাদেশের সবচেয়ে সুপরিচিত লোকসঙ্গীত। বিসাইডস, ইহা ছাড়াও বা এছাড়াও, ভান্ডারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, মুর্শিদি, মারফতি, কীর্তন, জারি, সারি গান, কবি গান, গাম্ভীরা, পালা গান আর অলসো পপুলার ফক সংস ইন আওয়ার কান্ট্রি। তো এগুলাও আরো মানে এগুলো পপুলার ফক সং, জনপ্রিয় লোকগান ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। ইন বাংলাদেশ, বাংলাদেশে ফক মিউজিক ইজ বিং কম্পোজড। ইন বাংলাদেশ, বাংলাদেশে ফক মিউজিক, লোকসঙ্গীত ইজ বিং কম্পোজড, রচিত হয়, অন দ্য কালচার, সংস্কৃতির উপর। কালচার মানে কি? সংস্কৃতি। ফেস্টিভ্যালস, উৎসবের উপর, উৎসব নিয়ে। ভিউস অফ লাইফ, জীবন দর্শন নিয়ে। কি নিয়ে? জীবনের উপর দর্শন নিয়ে। ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। রিভার্স, নদী নিয়ে। অ্যান্ড রুরাল অ্যান্ড রিভারাইন লাইফ, এবং গ্রাম এবং নদীমাতৃক জীবন নিয়েও। রিভারাইন মানে নদীর তীরস্থ, মানে নদীর তীরে অথবা নদীমাতৃক জীবন নিয়ে, আর রুরাল মানে গ্রাম্য। দ্য কমন ইনস্ট্রুমেন্টস অফ ফক মিউজিক, তো লোকসঙ্গীতের কমন ইনস্ট্রুমেন্টস, কমন মানে সচরাচর যে ইনস্ট্রুমেন্টস গুলা, যে বাদ্যযন্ত্রগুলা, ইনস্ট্রুমেন্ট মানে কি? বাদ্যযন্ত্র গুলা ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আর ঢাক, ঢাক, ঢোল, মাদল, সিতার, ভায়োলিন, ফ্লুটস মানে বাঁশি, হারমোনিয়াম, একতারা, দোতারা, খামাক এটসেট্রা। তো বাংলাদেশে যে কমন ইনস্ট্রুমেন্ট গুলা মানে সচরাচর যে বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে এগুলা: ঢাক, ঢোল, মাদল, সিতার, ভায়োলিন, বাঁশি, হারমোনিয়াম, একতারা, দোতারা, খামাক এটসেট্রা। এরপরে দেখো, ফক সংস আর সাং, এই লোকসঙ্গীত গুলা গাওয়া হয় ইন গ্রুপস, দলবদ্ধ হয়ে, আর ইন্ডিভিজুয়ালি অথবা স্বতন্ত্রভাবে, মানে একজনও গায় আবার দলবদ্ধ হয়েও গায়। ইট ইজ কম্পোজড, এটা রচিত, অ্যান্ড পারফর্মড এবং
পারফর্ম করে দেখায় বা এটা সম্পাদিত হয় বাই ইলিটারেট অশিক্ষিত আর সেমি ইলিটারেট পিপল অথবা অর্ধশিক্ষিত লোকের দ্বারা। তো এই গানগুলো রচনা করে এবং এই গানগুলো পারফর্ম করে বা এই গানগুলো কাদের দ্বারা রচিত হয় বা কাদের দ্বারা সম্পাদিত হয়? অশিক্ষিত অথবা অর্ধশিক্ষিত লোকজনের দ্বারা, ইলিটারেট অর সেমি লিটারেট পিপলদের দ্বারা। ইট কন্টেইনস এটা ধারণ করে এ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন অফ হিউম্যান লাভ এন্ড সেপারেশন। তো ইট কন্টেইনস এটা ধারণ করে এ স্ট্রং একটা শক্তিশালী, কন্টেইন মানে ধারণ করে, স্ট্রং শক্তিশালী ইমোটিভ এক্সপ্রেশন। এই ইমোটিভ শব্দটা আসছে ইমোশন থেকে, ইমোটিভ মানে হচ্ছে আবেগিক, এক্সপ্রেশন অভিব্যক্তি অফ হিউম্যান মানুষের লাভ এন্ড সেপারেশন ভালোবাসা এবং বিচ্ছেদের। তো এই গানগুলোর মধ্যে কি থাকে বা এই গানগুলা কি ধারণ করে? একটা শক্তিশালী স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন। ইমোটিভ মানে আবেগিক অভিব্যক্তি, এক্সপ্রেশন মানে কি? অভিব্যক্তি। তো এই গানগুলো ধারণ করে একটা শক্তিশালী আবেগিক অভিব্যক্তি, অর্থাৎ এই গানগুলোর মধ্যে একটা শক্তিশালী আবেগ থাকে কি নিয়ে? হিউম্যান লাভ এন্ড সেপারেশন, মানুষের মধ্যে ভালোবাসা এবং যে বিচ্ছেদটা, তাই নিয়ে একটা শক্তিশালী অভিব্যক্তি থাকে এই গানের মধ্যে। ওয়েস্টার্নাইজেশন অফ মিউজিক has crept into the Bengali music. ওয়েস্টার্নাইজেশন পশ্চিমাকরণ, পশ্চিমী গানের যে ধাঁচ সেটা has crept into the Bengali music, সেটা বাংলা গানের মধ্যে ঢুকে পড়েছে, যেটা আমাদের জন্য খারাপ, বাংলা সংস্কৃতির জন্য যেটা খারাপ। তো ওয়েস্টার্নাইজেশন অফ মিউজিক has crept into মানে ঢুকে পড়েছে the Bengali music, বাংলা গানের মধ্যে। বাট কিন্তু এ নাম্বার অফ আর্টিস্ট, কিন্তু কিছু শিল্পীরা আছে ইনক্লুডিং যাদের মধ্যে কাঙ্গালিনী সুফিয়া, ফকির আলমগীর, কুদ্দুস বয়াতি, মমতাজ এন্ড ফিরোজ শাহ আর কন্ট্রিবিউটিং মাচ, এরা অনেক অবদান রাখছে টু ব্রিং এ নিউ লাইফ, একটা নতুন জীবন দানে টু ফক মিউজিক ইন বাংলাদেশ, বাংলাদেশের ফক মিউজিকে। তো দেখো বাংলাদেশি গানের মধ্যে যদিও পশ্চিমাকরণ ঢুকে পড়েছে, কিন্তু বাংলাদেশের কিছু সঙ্গীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া, ফকির আলমগীর, কুদ্দুস বয়াতি, মমতাজ, ফিরোজ শাহ, তো এরা কন্ট্রিবিউটিং মাচ অনেক বেশি অবদান রাখছে টু ব্রিং এ নিউ লাইফ, একটা নতুন জীবন নিয়ে আসার জন্য টু ফক মিউজিক ইন বাংলাদেশ, বাংলাদেশের লোকসঙ্গীতে। তো এই ছিল আমাদের ফক মিউজিক যে প্যারাগ্রাফ সেটা, আর এটা হচ্ছে আমার পাভেল টপ 10 রিটেন এন্ড সাজেশন বুক থেকে তোমাদের পড়ালাম। প্রত্যেকটা প্যারাগ্রাফ এখান থেকেই পড়াই তোমাদেরকে। তো গাইস এই প্যারাগ্রাফটা টানা ঠুটস্থ রাখবা তোমরা, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ, একদম টানা ঠুটস্থ রাখবা। আমি একদম সহজ করে তোমাদেরকে পড়ালাম, আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আর তারপরে থাকলে তোমরা কমেন্ট করবা, আর নেক্সট কোন টপিকের ক্লাস হবে সেটাও কমেন্ট করে জানাবা। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আর যারা এখনো বই অর্ডার করেন এখনই অর্ডার করে ফেলো। সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।